কোথা দিয়ে যেন যাবো? প্রসেনজিৎ ঘোষ। নমস্কার, নমস্কার, শুভ সন্ধ্যা। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে স্বপনদা? এতক্ষণ অ্যাপ্রুভাল হচ্ছে। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে আমি একটু অপেক্ষা করছি আমার কো আর্টিস্ট প্রসেনজিৎ ঘোষকে, তার আসার কথা, তাকে আমি অ্যাডমিট করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি, তাই একটু অপেক্ষা করছি। সাহিত্যের প্রাঙ্গণে, সংস্কৃতির অঙ্গনে গ্রুপকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। আমরা কৃতজ্ঞ কথাশ্রুতিকে আজকের এই একদিনের শ্রুতিনাট্য উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য। একটু অপেক্ষা করতে হচ্ছে, আসলে টেকনোলজি ব্যাপারটা এখনো আমাদের সকলের রপ্ত হয়নি, তাই একটু ভুলভ্রান্তি হচ্ছে, সকলেরই হচ্ছে কম বেশি। সব ভুলভ্রান্তি মানিয়ে নিয়েই কাজ তো চালিয়ে নিতে হবে। বাড়িতে বসেই আমরা যারা বাচিকের কাজ করি, তারা কিন্তু টানা এই কমাস ধরে আমাদের এই কাজ চালিয়ে যাচ্ছি। আমি সুদীপ্তা, কথাশ্রুতির পক্ষ থেকে আজকে উপস্থিত। প্রসেনজিৎকে চেষ্টা করছি অ্যাডমিট করানোর জন্য। হ্যাঁ, এসেছি। হ্যাঁ এসেছি, শোনা যাচ্ছে? হ্যাঁ আশা করি। হ্যাঁ, প্রসেনজিৎ ওয়েলকাম। একটু সময় আমি শুনতে লাগলো, পাচ্ছি আসলে পরিষ্কার। টেকনোলজি তো। হ্যাঁ, শুনতে না, পাচ্ছ তো হ্যাঁ, একটু? ওটা কারণ রিকোয়েস্ট সেন্ড করে তো একসঙ্গে ঢুকতে হচ্ছে, দুটো আলাদা জায়গায় রয়েছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এটা নিয়ে একটু ঠিক সংশয় আছে। ছিল, যাই হোক আমরা উত্তীর্ণ হয়ে গেছি। হুম, এটা পরিষ্কার শোনা যাচ্ছে আশা করি। এটা শোনা যাচ্ছে তো? আমাকে কি ঠিক সাউন্ড আসতে হয়ে গেল সুদীপ্তা। প্রসেনজিৎ? আমার সাউন্ড পরিষ্কার আসছে তো? হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা গেল এবার পরিষ্কার। হ্যাঁ, আসলে পরিষ্কার শোনা যাচ্ছে।
মিউজিকটা ও মানে ওর আমার হেডফোনটা থাকলে ওর একটু অসুবিধা হবে। প্রসেনজিৎ তোমার ডায়লগটা শুনতে পাবে না, তাই জন্য আমি আমার হেডফোনটা খুলে ফেললাম। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আন্তর্জালে এটা হবেই, একটু পরে পরে যাবে। হ্যাঁ সকলকে হ্যাঁ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, বিশেষত স্বপনদাকে। হ্যাঁ, অনেকদিন ধরে উনি এটা চালু রেখেছেন। আমরা পরপর রঞ্জনাদির আগে অনুষ্ঠান হয়েছে, তাদেরও একটু অসুবিধা হচ্ছিল। তারপর দিতিপ্রিয়ার এখন করলো, খুব সুন্দর, সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প 7 টাকা 12 আনা, খুব সুন্দর। আমরা তাহলে শুরু করে দিই। আমরা তো বুঝতে পারছি না কি আছে না আছে, আশা করি নিশ্চয়ই কেউ কেউ আছেন, শুনবেন। অনেকেই বিভিন্ন জায়গায় স্বপন লাইভ হচ্ছে। আছে। হ্যাঁ, কারণ আমার কাছে এখানে কোনো ফিডব্যাক নেই। মিউজিক কি একটু কানে যাচ্ছে? একটু মিউজিক কানে যায়নি এখন অব্দি। মিউজিকে কি আছে আমাদের সানি অলোকেশ দে সরকার। হ্যাঁ হ্যাঁ, একটু এদিক কানে একটু। এবার কিছুটা এলো, রয়েছি। এবার কিছুটা এলো। হ্যাঁ রে, শুনতে পাচ্ছি। এইবার কিছুটা, হ্যাঁ তোকে দেখা যাচ্ছে। এইবার কিছুটা এলো। আমরা শুরু করব এবার শোনা আমাদের। যাচ্ছে? হ্যাঁ, দেরি না করে আমরা শুরু করি। যতটা হ্যাঁ তাহলে ইন্টারনেটটা যা থাকতে থাকতে। বনানী মুখোপাধ্যায়, বনানী পিসি বলি, আমরি বাঙাল ভাষা। ঠিক। হুম। আরে এসো, আরে এসো এসো, অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড হয়ে গেছো তাই না? আর সারাটা দিন যা ধকল গেছে। শোনো, তুমি একটু রিল্যাক্স হয়ে বসো তো, তারপর অনেক কথা বলবো তোমার সঙ্গে, কেমন? আমি এই ধুতি পাঞ্জাবিটা একটু চেঞ্জ করে আসি, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বসছি, আপনি বরং চেঞ্জ করে আসুন। আরে আপনি কেন, তুমি বলো, বলো তুমি 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 বলো। ওই হলো তুমি। গুড, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এখনই তো রাত প্রায় 1টা, এরপর আবার কথা কি বলবো, যা গরম। এখন সব কথা টথা ভালো লাগছে না। ওহ, বাবার যেন আর তর সইল না। এই গরমে কারোর বিয়ে করতে ইচ্ছে করে? গরমের ঠেলায় সব মেকআপ ধুয়ে মুছে একসা। কেন শীতকালে বিয়ে দেওয়া যেত না? বেশ ফাগুন মাসে বিয়ে হতো, তা না জ্যৈষ্ঠ মাসে বিয়ে। এত গরম, কাঁদতেও ভুলে গেলুম। এই যে আমার কিন্তু হয়ে গেছে, এবার তুমি গিয়ে চেঞ্জ করে এসো। যা জবরজং সাজ করে আছো, যেমন ভারী ভারী গয়না তেমনি শাড়ি, ওগুলো ছেড়ে একটু হালকা কাপড় পরে এসো, যাও। শোনো, পিসিমা অনেকগুলো কাপড় ওখানে রেখে গেছেন। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি বসুন। আবার আপনি, তুমি বলো, বলো তুমি বলো। এত তাড়াতাড়ি ফট করে তুমি বলা যায় নাকি? একটু টাইম লাগবে তো। সে আবার কি, ফুলসজ্জার রাত্রির বরকে আপনি বলবে? আরে কেউ বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে। আমার বৌদি তো দাদাকে আপনি বলে। 10 বছর বিয়ে হয়েছে, তাও তুমি বলতে পারে না, বলে লজ্জা করে। আহ, তা তোমার ক বছর লাগবে বলে মনে হচ্ছে? কি জানি, লাগবে হয়তো কিছুটা সময়, ঠিক বলতে পারছি না। আচ্ছা, আপনি এত গরমে বিয়ে করতে গেলেন কেন? শীতকালে তো বিয়ে করতে পারতেন, তাহলে আর গরমে হাঁসফাঁস করতে হতো না। আরে শীতকালে বিয়ে? তোমার কি মাথা খারাপ নাকি? বলি, বর কি গাঁদা ফুলের মালা গলায় দিয়ে বিয়ে করবে নাকি? আরে বাবা, বিয়ে করব তো জুঁইয়ের গোড়ে গলায় দিয়ে, গরমকালে। তা না হলে আর বিয়ে করা কেন? উহ, শখ কত! জুঁই ফুল দিয়ে কি হবে? গরমের ঠেলায় তো সাজগোজ সব মাটি। কে বলেছে মাটি? এত রাত্রির হয়ে গেছে, তাও তো তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। সে তো নাম করা বিউটি পার্লারে সেজেছি তাই, তা না হলে কখন সব গলে যেত। যা ঘামছি, ইস। এই রে, রাত দুটো আবার কে ফোন করছে? হ্যালো, কে? আরে
ভমলা, তুই যা যা যা, তোর লগে কথাই কমু না। এই আইলি না কেন? কত আশা করছিলাম। কি? আরে না না, কোনো কথাই হয় নাই, খালি কয় গরম গরম। কি? দেখতে তো ভালোই। উহ, কতদিন পর তোর সাথে কথা কইলাম রে, কি যে ভালো লাগতেছে। কি? কাল? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, কাল কথা হইব। কি? আরে কথা কমু কি, হালায় ফুল সজ্জা, রাতে খালি কয় গরম গরম। তবে খারাপ না। আচ্ছা, ওই কথাই থাকলো। হ্যাঁ, রাখি রাখি, হ্যাঁ। আরে কি হলো, তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি কি ভাষায় কথা বলছিলেন? কেন, বাংলা ভাষায়। ও, এ আবার কেমন বাংলা? একটা কথাও তো বুঝতে পারলাম না। শুধু শুধু গরম বুঝলুম আর ফুলশয্যা বুঝলুম। ওটা কি ভাষা? ওটা বাঙাল ভাষা। কেন? তার মানে আপনারা বাঙাল? হ্যাঁ, বাঙালি তো, এতে আত্মীয়তার কি আছে আবার, হ্যাঁ? আটকে উঠবো না? জানেন, আমাদের গোষ্ঠীতে কোনো বাঙাল নেই। আর আমার কপালে বাঙাল জুটলো শেষ পর্যন্ত। বাবা গো, তুমি আমার সঙ্গে এইভাবে বেইমানি করলে গো বাবা। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফুলসজ্জা রাতে কেউ স্বামীর সঙ্গে এরকম করে নাকি? আপনি কি সবসময় ওরকম ভাষায় কথা বলেন নাকি? না, সব সময় বলি না, তবে খুব আনন্দ হলে বলি, আর খুব রাগ হলে বলি, হ্যাঁ। ও, আপনার কিন্তু আগে জানানো উচিত ছিল যে আপনারা বাঙাল। কেন, তোমার বাবা? তবুও আপনারা আরেকবার বলা উচিত ছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বাঙালির সঙ্গে বিয়ে হয়েছে। আরে তুমি তো আচ্ছা মেয়ে, তখন থেকে ঘ্যান ঘ্যান করেই চলেছো, বাঙাল বাঙাল বাঙাল। আরে বাবা, আজ ফুলসজ্জা কোথায় একটু মিষ্টি করে কথা বলবে তা নয়? দাঁড়ান মশাই, এবার ঠিক আছে, আবার বল। দাঁড়ান মশাই, একে গরম তাই বাঙাল, একেবারে শাঁকের করাত, দুদিকেই কাটবে। আই আই আই, আমার কিন্তু রাগ বাড়তাছে। এরপরে কিন্তু ঠিক কইরা কথা কইতে পারুম না। ও বাবা, আবার শুরু করলেন যে। বাবা গো, তোমার মনে এই ছিল? কি হলো, বিড়বিড় করছেন কেন? তুমি কি সবার আগে মন্ত্র পড়ো নাকি? শোয়া, ওসব ভুলে যান ভাই। এত গরমে আমি কোনোদিন শুতে পারি না। ভাই? এই তুমি আমার ভাই বললে নাকি? বলেছি? তা হতে পারে। যা গরম, তাতে বাবাকেও মাঝে মাঝে ভাই বলে ফেলি। আপনাকে বলবো, এতে আর আশ্চর্যের কি আছে? তাই, তোমার এত কিসের গরম হে? ফুল সজ্জার দিন স্বামীকে ভাই বলছো? আমি শোনো ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না। আর জীবন ভোর কলকাতায় থেকে তোমার এত গরম লাগছে যে স্বামীকে ভাই বলছো? ব্যাপারটা কি, ব্যাপারটা কি? ও আবার কি? ফুলশয্যার রাত্রিরে নতুন বউকে কেউ এমন করে বলে নাকি? এটা ফুলসজ্জা? না, ফুলসজ্জা নয়, ভুল সজ্জা। যত কথা করাবার চেষ্টা করছি, সেই 100 বাজিয়ে চলছে, গরম গরম গরম। তোর পাগল করে দিলে একেবারে। তা গরমকে গরম বলবো না তো কি ঠান্ডা বলবো? এই আবার কেমন কথা? আরে, আপনি কি রেগে যাচ্ছেন নাকি? তাহলে তো আবার সেই। সেই 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 আবার কি সেই? হ্যাঁ, জানো, সমস্ত নামকরা লোকেরাই সেই মানে বাঙাল, বুঝেছো? মোটেও না, কখনো না। সবাই বাঙাল। উত্তম কুমার বাঙাল, সৌমিত্র চাটুর্যে, সব ঘটি কাঠ ঘটি, এই আমাদের মতো। আর সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন, সব সব বাঙাল, আমাদের মতো। ও মা, তাই নাকি? অপর্ণা সেনও? হ্যাঁ, কি হলো, মুখ চুপসে গেল যে? তা তো আসল নাম বলিনি। আসল নাম? আসল নাম আবার কি? জ্যোতি বসু, হ্যাঁ। কি সর্বনাশ! কি হলো, হাইরা গেল তো?
তুমি যতই ভাবো না কেন তুমি জিতবা তা তো হইব না, তোমারে হারতেই হইব, এই আমি কইয়া দিলাম। খেয়েছে। আপনার এখন আনন্দ হচ্ছে নাকি? তাহলে তো বিপদ। আচ্ছা, আপনি একটু মাঝামাঝি অবস্থায় থাকতে পারেন না? এই না রাগ না আনন্দ। আহ, তোমাকে নিয়ে তো মহা বিপদ হলো। এত বড় মেয়ে, ফুলসজ্জা বোঝো না, তোমাদের বাঙাল আর গরম বলে কাটিয়ে দিলে। যাচ্ছি, আমি ছাদে যাচ্ছি, আমার খুব ফুলসজ্জা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, ওখানে হাওয়া আছে। আসলে কি জানেন, আমি তো বেশি গরমে অজ্ঞান হয়ে যাই। কি হয়ে যাও? অজ্ঞান। অজ্ঞান? তা এখন কি অজ্ঞান হবে বলে মনে হচ্ছে তোমার? কি জানি, হতেও পারি। জানেন, আমার না দুর্গাপুরে একটা সম্বন্ধ হয়েছিল। ভদ্রলোককে না ঠিক আমির খানের মতো দেখতে, কিন্তু ওখানে তো বড্ড গরম, তাই ঠাকুরমা রাজি হলো না। কার মতো দেখতে? আমির খানের মতো, অবিকল। আমি? তিনি কে? হে বাবা, আমির খানকে চেনেন না? সে কি রঙ্গিলা, লগন, মঙ্গল পান্ডে, রং দে বাসন্তী, গজনী। আমি বুঝেছি বুঝেছি বুঝেছি, মুম্বাইয়ের হিরো। তা সেই ভদ্রলোককে তোমার পছন্দ ছিল? ছিলই তো, আমির খানের মতো দেখতে যে। আমি ছাদে যাচ্ছি, কারণ এখন আমার একটু একটু রাগ হচ্ছে। হ্যাঁ। ও বাবা, তাহলে আপনি ছাদেই যান, এখানে যা গরম। তাই শোন, অত গরম গরম কইটো না তো। ভাবতেছো কি তুমি? হ্যাঁ, একবার কও গরম, একবার কও বাঙাল, ব্যাপার খান কি? হ্যাঁ, এটা ফুলসজ্জার খাট না শ্মশান ঘাট? এই ধত্তেরি, নিকুচি করেছে ফুলসজ্জার। আমি চললাম। বাপরে, কি রাগ! বাবা গো, উফ, তুমি আমায় কার হাতে দিলে গো বাবা? কে বলেছিল জ্যৈষ্ঠ মাসে বিয়ে দিতে? ও বাবা, সে কি রাত 3টে বেজে গেল যে! এবারে বেনারসি শাড়িটা ছেড়ে ফেলি। উফ, যাক বাবা, শাড়িটা ছেড়ে এবারে বেশ, এবারে বেশ ভাল লাগছে। উফ, এই ছাপা শাড়িটা বেশ হালকা। এবার আমি একটু শোবো, ঘুম তো আর হবে না, যা গরম। আচ্ছা, এবার একটু বৃষ্টিও হলো না। ওহ, একটু পরেই তো ভোর হয়ে যাবে। ও বাবা, তিনি তো ছাদে শুয়ে আছেন, ডেকে আনবো নাকি? ফুলসজ্জার দিন বর ছাদে শুয়ে আছে, লোকে দেখলে কি বলবে? ছি ছি ছি, যাই, যাই ডেকেই আনি। শুনছেন? এই যে, এই যে, শুনছেন? কে কে? কে? ও ও, হ্যাঁ, কে কে কে? ও হ্যাঁ, কি 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 হয়েছে? ও হ্যাঁ। কিছু হয়নি, হ্যাঁ ভোর হয়ে আসছে। আপনি ঘরে শোবেন, চলুন, উঠুন, উঠুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই। তুমিও চলো। কি হলো? কি দেখছো তুমি? আপনাদের ছাদ থেকে তো খুব সুন্দর সানরাইজ দেখা যায়, ঠিক পুরীর মতো, তাই না? আসলে আমরা তো থাকি ভবানীপুরে, চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। সে বাড়িগুলোর ফাঁক দিয়ে আকাশটা যে কোথায় লুকিয়ে পড়ে দেখতেই পাই না। আরে, আপনি আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? কতদিন কতদিন পর ছাদে বসে সানরাইজ দেখলাম। আমি যখন ছোট্ট ছিলাম, তখন রোজ ভোরবেলায় আমার বাবা মা এখানে বসে সানরাইজ দেখতেন, আর আমি দুজনের মাঝখানে বসে থাকতাম। ভোরের নরম আলো আমার বাবা মায়ের মুখে পড়তো, আর আমি অবাক চোখে তাকিয়ে দেখতাম। হ্যাঁ, ভোরের সুন্দর লাল নরম আলো। শোনো, তুমি কিছু মনে কইরো না। আমি জানি তুমি বাংলা ভাষা বুঝতে পারো না, কিন্তু আমি এই ভাষায় কথা কই কেন তুমি জানো? এই ভাষায় কথা কইলে আমি আমার বাবা মারে ফিল করতে পারি। তুমি কিছু মনে কইরো না। হ্যাঁ। না না, আহ, আপনি বলুন, আমি বুঝতে পারছি তো, লিস্ট আপনার সেন্টিমেন্টটা তো বুঝতে পারছি। ভাই, আজ 3 দিন ধরে আমি তাদের খুঁজতে আছি। আজ ভোরে এই সানরাইজ দেখা আমি বুঝতে পারলাম তারা আছে, তারা আছে আমার বুকের ভিতর, আছে।
হ্যাঁ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এখন চলুন, ঘরে চলুন। সকাল হতে এখনো একটু বাকি আছে, একটু ঘুমিয়ে নেবেন, চলুন। এই তো, তুমি কেমন সুন্দর কথা বলতে পারো। তাহলে কাল রাতে অমন করলে কেন? মাঝখান থেকে যে ফুলশয্যাটা মাটি হয়ে গেল। কে বলেছে মাটি হলো? আজকে হবে। আপনি একটু ভগবানকে ডাকুন না, যেন আজ খুব বৃষ্টি হয়। এই না না, সে কি কথা? আজ বৃষ্টি হলে চলবে না। আসো, নাটক দেখতে যাব সব বন্ধুরা মিলে। গিরিশে তুমিও যাবে। ওমা, তাই নাকি? কি নাটক? মাধব মালঞ্চি কন্যা। ও বাবা গো! উফ! আবার কি হলো? আরে তোমার কি সারা শরীর খারাপ করছে নাকি? আরে ওরকম কোকিয়ে উঠলে কেন? কি হয়েছেটা কি? আমি যাব না, আমি যাব না ওই নাটক দেখতে। আপনার দুই একটা কথা বুঝতেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো 2 ঘন্টা ধরে ওই নাটক কে দেখবে? সব তো ওই কথা। তার চেয়ে দায়বদ্ধ চলুন না। মেঘনাদ ভট্টাচার্য আছে, আমার খুব প্রিয়। বিভাস চক্রবর্তীও আমার খুব প্রিয়। না, আমি কোনো কথা শুনতে চাই না। আজ সন্ধ্যায় গিরিশ মঞ্চে যাবই যাব। হ্যাঁ। হে আবার কি? ইচ্ছে না হলেও যেতে হবে নাকি? একই গরম, তার উপর সারাক্ষণ নাটক ওই ভাষা। কে শুনবে কে? আমি কিছুতেই যাব না। চলুন না, চলুন না বাবা, দায়বদ্ধ। মেঘনাদ ভট্টাচার্য আমার খুব প্রিয়। চপ, একেবারে চপ। আহ, তখন থেকে এক কথা কইতাছে, কখনো গরম আর কখনো আমির খান। আর তো এখন তো ম্যাগনাদ। হ্যাঁ, ম্যাগনাদে ভালো লাগে? লাগেই তো। না, লাগবো না। শুধু আমারে ভালো লাগবো। আমি তোমার স্বামী না? হ্যাঁ। ই, ফুলসজ্জাই হলো না তো স্বামী? হইব হইব। দিনে ফুলসজ্জা, রাত্রে নাটক, রাত্রে নাটক, দিনে ফুলসজ্জা। হইবই হইব। হ্যাঁ, কি করে হইব? বৃষ্টিই তো হলো না। হইব, নিশ্চয়ই হইব। খাড়াও খাড়াও, আগে ওই ভগবান রে একটু প্রে করি। আল্লাহ ম্যাগ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ ম্যাগ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ ম্যাগ দে। বাবা, চুপ করুন, চুপ করুন। আপনার যা গলা, ও গান শুনলে বৃষ্টি 100 মাইল দূরে পালিয়ে যাবে। আমি গাইছি, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। দূর 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 দূর, ফুরফুর কইরা গাইলে চলবো না। হ্যাঁ, নির্মলেন্দু চৌধুরীর মতন উদাত্ত স্বরে গাইতে হইব। আল্লাহ ম্যাগ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ ম্যাগ দে। তুমিও গাও আমার সঙ্গে, গাও গাও আমার সঙ্গে গাও। এই জানি না কিরম হলো, কারণ এই অন্তর্জালে অনেক সময় কেটে যাচ্ছে, ওরটা আগে আসছে আমারটা পরে যাচ্ছে, করে করে আমরা চেষ্টা করলাম একটু অসুবিধা হচ্ছে, এক করতে। জায়গায় তো আমরা নেই। এক জায়গায় নেই, এই পরিস্থিতিতে আমরা আলাদা রয়েছি, তাও চেষ্টা করলাম। জানি না আর একটা আছে আমাদের সোনাই ধনঞ্জয় ঘোষালের খুব সুন্দর জেগে থাকার স্বপ্ন। একটা হলো যে শুরু ফুলশয্যা জীবন, এবার জীবন অনেকটা এগিয়ে গেছে, সেইখানে আমাদের চলতে চলতে অনেক স্বপ্ন আমাদের থাকে জীবনে, সেগুলো ধামা চাপা পড়ে যায়, পলি পড়ে যায়, আবার সেগুলোকে আমরা জাগিয়ে তোলার চেষ্টা করি। এরকম যেরকম এখন আমাদের যেরকম এই লকডাউনে অনেকেই আমরা এই ইন্টারনেটের জন্য, অন্তর্জালের জন্য আমরা এই সাংস্কৃতিক যে প্রাঙ্গণ আপনারা সাজিয়ে দিয়েছেন, আমাদের অঙ্গন সাজিয়ে দিয়েছেন, সেটার জন্য আমরা কৃতজ্ঞ এবং সেটা সুবিধে হচ্ছে। এর মাধ্যমে আমরা খুব কাছাকাছি আসছি। এইবার একটু যদি উম, সুদীপ্তা কিছু বলে, তারপর আমরা আহ, পরের নাটকটায় যাব। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে আম, এক জায়গায় তো দেখা সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না, নিয়ম বিরুদ্ধ সেটা। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতেই হচ্ছে এইভাবে, যদি একটু সকলের কাছে পৌঁছানো যায়। আর তার জন্য এই গ্রুপকে, স্বপনদাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, কথাশ্রুতিকে। তো সেই কারণে আমরা কৃতজ্ঞ যে আপনাদের এই গ্রুপে আমরা এসে পারফর্ম করতে পারছি, আর আপনারা শুনছেন।
আমাদের পারফরমেন্স। জানি না কেমন লাগছে, পরবর্তীকালে শুনবো যে ভালো লাগলো কিনা। এখন দ্বিতীয় নাটকে যাই। দ্বিতীয় নাটক জেগে থাকার স্বপ্ন, রচনা ধনঞ্জয় ঘোষাল। শুরু করি। থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে কে? আমি একজন ফেরিওয়ালা, অনুগ্রহ করে আসবেন একবার। কি চাই বলুন? হ্যাঁ, নমস্কার, আমি একজন ফেরিওয়ালা, মানে মার্জনা করবেন, আমাদের এখন কিছু কেনাকাটার ইচ্ছে নেই। ম্যাডাম, কেনা বেচার প্রশ্ন এখানে নেই, বরং কয়েকটি বিষয় শুধু। ও, তার মানে সার্ভে, এই তো? আপনি প্রশ্ন করবেন আর আমি উত্তর দেব, শেষে একটা স্যাম্পল ঠেকিয়ে ধন্যবাদ জানাবেন। না না, মানে তাও ঠিক নয়। এখন এই দুপুরবেলা আমাদের বুঝি কোনো কাজকর্ম নেই? ম্যাডাম, আমরা আসলে সব বাড়িতে যাই না, মানে বেছে বেছে। বেছে বেছে মানে? যে বাড়িতে শুধু দুপুরবেলা মহিলারাই থাকেন তাদের বাড়ি আপনাদের লক্ষ্য, তাই তো? খানিকটা সত্য, তবে এরপরেও কয়েকটা শর্ত আছে, যেমন। মার্জনা করবেন, আপনি এখন আসতে পারেন। বেশ, তবে আমরা সেই বাড়িতে যাচ্ছি যে বাড়িতে এখনো কলিং বেলের বদলে দরজায়। এ আবার কি শর্ত? এটার কোনো? না, এটার কোনো মানে নেই মনে হয় আপনার কাছে। আছে, মানে এর ভেতরেই আশ্চর্য একটা মানে আছে। আশ্চর্য মানে আছে? হ্যাঁ, আর এই আশ্চর্য আমাদের কাজ। আপনি তো দেখছি একা। হ্যাঁ, একা। তাহলে আমাদের আমাদের করছেন কেন? দলবল কি অন্য বাড়িতে করা নাড়ছে? আগে না, দলবল নেই, আমি একা। তবু আমরা বহু বছর একা বিষয়টিকে তুলে দিতে চাইছি। এই কথায় কথায় আমরা ও আমাদের শব্দগুলিকে ব্যবহার করাতে চাইছি। তা আপনার কোম্পানির নাম কি? আই কার্ড প্রোডাক্ট? ওই টোটো কোম্পানি, মুখের হাসি আমাদের আই কার্ড, আর প্রোডাক্ট হলো স্বপ্নের ভিতর দিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, স্লিপিং পিল বেচতে এসছেন নাকি? না না, স্লিপিং পিল নয়, তাহলে আবার বললাম তো স্বপ্ন আপনাকে। কোথা থেকে? তাহলে আবার স্বপ্ন এলো কোথা থেকে? সারা রাত ঘুমিয়ে স্বস্তি নেই, তাই আবার স্বপ্ন? শুধু স্বপ্ন, তবে আমাদের স্বপ্নের সঙ্গে ঘুমানোর কোনো সম্পর্ক নেই। মানে? মানে খুব স্পষ্ট, মানুষ ঘুমিয়ে যা দেখে তাকে আমরা স্বপ্ন বলি না। আশ্চর্য। আমরা স্বপ্ন বলি তাকে যা মানুষকে জাগিয়ে রাখে, ঘুমোতে দেয় না। সে আবার কি এর মধ্যে? আপনার কোনো ইচ্ছে নেই মনে, মানে কোনো অ্যাসপিরেশন নেই? আছে। তার জন্য আপনার ভেতরটা তোলপাড় হয় না? হয়। আমরা তাকেই স্বপ্ন বলছি, এই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে জাগিয়ে রাখাই ড্রিম। আমরা আমরা সেই ফেরিওয়ালা, যা দুপুরবেলা এসে ইচ্ছেগুলোকে আরেকটু জাগিয়ে তুলি। ও মাই গড! দেখুন দেখি। ইস, আপনাকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছি। প্লিজ প্লিজ ভিতরে আসুন। হ্যাঁ, ধন্যবাদ। এটা আমারই অভদ্রতা আপনাকে দাঁড় করিয়ে রাখা। এর জন্য ধন্যবাদটা কিন্তু বাড়াবাড়ি। না ম্যাডাম, যে ইচ্ছে আমাদের ঘুমোতে দেয় না সেটাই ড্রিম। আর এই স্বপ্ন যাদের আছে তাদের সব কাজ ধন্যবাদের মোড়কে নতুন হয়ে ওঠে। এত ছোট ছোট ধন্যবাদ দিয়ে? ম্যাডাম,
এই পৃথিবীটা শুধু ওই সাইন আর সিম্বল দিয়ে এগিয়ে যাচ্ছে। এই ধরুন, কোনো বাক্য শেষ হয়ে যায় একটি মাত্র বিন্দু দিয়ে, অর্থাৎ ফুল স্টপ। আর বাক্যের শেষে অনেকগুলো বিন্দু পরপর থাকলে কি হয়? কি হয় মানে? মানে কন্টিনিউ করা, অর্থাৎ অর্থাৎ সেটা এন্ডলেস, অসীম। ওই যে একটি বিন্দু আর কয়েকটি বিন্দু। একটা বিন্দু। হ্যাঁ, ওই একটা বিন্দু মানে আমি। আমি একটা ফুল স্টপ, বাক্য শেষ। কয়েকটি বিন্দু মানে? মানে আমরা, আমাদের, তাই বহু বচন। মানে আমরা অনিঃশেষ, কোনোদিন ফুরবো না। আমাদের স্বপ্ন কোনোদিন ফুরবে না। আমাদের স্বপ্ন কোনোদিন ফুরবে না? না, ফুরবে না। তাহলে আমার যে স্বপ্নগুলো ছিল, আমি ভাবতাম আমি গান গাইবো, আমি হাওয়ায় ভাসিয়ে রাখবো মনটাকে, আমার বন্ধু বান্ধব থাকবে সবসময়। স্বপ্নগুলো হারায়নি ম্যাডাম, বেঁচে আছে। হ্যাঁ, শুধু একটু ঘুমিয়ে পড়েছে। আমরা এসেছি সেই ঘুমিয়ে যাওয়া সৌধ থেকে তাদের জাগিয়ে দিতে। আর তাই সেই সব বাড়িতে যাচ্ছি যে বাড়িতে এখনো দরজায় কড়া নাড়া আছে, কলিং বেল নেই। এটার সঙ্গে আপনার কথার তেমন কোনো মিল নেই, তবু মনে হচ্ছে দরজায় কড়া নাড়া মানে শাশ্বত একটা বিষয়। হ্যাঁ, এখানেই সেই স্বপ্ন। ভিতরে অবনী, বাইরে শক্তি চট্টোপাধ্যায় দাঁড়িয়ে। ম্যাডাম, ম্যাডাম, মনে পড়ছে? মনে পড়ছে আপনার? আধে কলিন হৃদয়ে দুরুগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? আপনি তো মশাই ডেঞ্জারাস। 22 বছর পর শক্তিকে আবার ফিরিয়ে আনলেন মুখে। জানেন, কলিং বেল কোনোদিন আমার শ্বশুর আমার স্বামী বাড়ির দরজায় বসাতেই চাননি। তখন কেমন খারাপ লাগতো, গেও মনে হতো। আর আজ মনে হচ্ছে আমি শাশ্বত, চিরন্তন। আমার নিজেকে কেমন যেন আজ গর্বিত গর্বিত মনে হচ্ছে। এই পাড়াতে আপনার বাড়িতে এখন দরজায় কড়া নাড়া আছে, আর তাই আমি এসেছি। মানে এই বাড়িতে সবটা এখনো মেকানিক্যাল হয়ে যায়নি। যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে পিছিয়ে তো যেতেই হবে। হবে। কিন্তু তার আগে দেখুন, দেখুন নিজের ভেতরটা দেখুন। আসলে গরম জলে ডিম আর আলু ফেলে দিলে একই পরিবেশ প্রাপ্ত হয়ে ডিম শক্ত হয় আর আলু নরম হয়ে গলে যায়। আশ্চর্য, ঠিকই তো বলেছেন। বিষয়টা এতদিন খেয়ালই করিনি, কিন্তু সেটা তাদের ধর্মের ব্যাপার, এখানে পরিবেশ তাৎপর্যহীন। তাই নিজের ভিতরের গঠনটিকে নিয়ে ভাবা দরকার। সেটাই তো আসলে কেউ ভাবছে না ম্যাডাম। তাই দুপুরবেলা মানে, মানে? মানে কি? বলুন, বলুন আপনার কি ইচ্ছে করছে? রবীন্দ্রনাথ শুনতে। আর ঠিকঠাক রবীন্দ্রনাথ পড়তেও। হ্যাঁ, পড়তেও। কিন্তু অনেকদিন আমি কিচ্ছু পড়িনি জানেন, অনেকদিন নাটকও দেখিনি। কিন্তু আপনি অন্যের নিন্দে মন্দ অনেক করেছেন, তাই তো? নিন্দে বন্ধ মানে হুম, সমালোচনা, তা হয়তো। আসলে বলুন তো, কতদিন আপনি প্রাণ খুলে কাউকে প্রশংসা করেননি? তুচ্ছ বিষয়ে ঈর্ষা করেছেন শুধু। অন্তত 12 জন ফেরিওয়ালাকে দরজা থেকে বিদায় করেছেন তার কথা না শুনে। হ্যাঁ, তা একটু আধটু হয়তো বা হয়েছে, কিন্তু এটা আপনার দোষ নয় ম্যাডাম, আপনাদের দোষ। কারণ আপনার প্রশংসা কেউ করেননি, আর আপনিও গর্বিত হননি অন্যের প্রশংসা না শোনার জন্য। কেউ কতদিন আপনাকে ধন্যবাদও জানায়নি। হ্যাঁ, জানাইনি তো। তবে আজ অনেক দিন পর আপনি তো আমাকে ধন্যবাদ জানালেন। এখন বেশ লাগছে জানেন, ছোট্ট একটা ধন্যবাদ পেয়ে। এবং কতদিন আপনার স্বামী আপনাকে আলিঙ্গন করেনি বা চুম্বন করেনি? আহ, এ- এইসব আবার কি কথা?
এগুলো দূরে সরিয়ে রাখার কথা নয় ম্যাডাম। বিবাহের কিছুদিন পরেই এই আলিঙ্গন চুম্বন হারিয়ে যায় বলেই জীবনের স্বপ্নগুলো সরে যায়। এক একটি চুম্বন, আলিঙ্গন একটা স্বপ্নের কোটর। এটাই স্বাভাবিক মনে করেই জীবন এগোচ্ছে। আর তাই নিজের ঢাক নিজেই পেটানোর জন্য ফেসবুকে আলফাল পোস্ট করতে হচ্ছে, নিজের যাবতীয় স্বপ্ন পূরণের ইচ্ছে সামনে রেখে। শুধু লাইক আর লাইক। হুম, একেবারে তীর্থের কাকের মতো বসে রয়েছেন, কটা লাইক পড়লো সেই সংখ্যা বেড়ে যাওয়া মানে আত্মতৃপ্তি, কম হলেই বিষাদ, সাময়িক একটা ডিপ্রেশন। তাই তো? ঠিকই বলেছেন। এই তো আমাদের মধ্যবিত্ত জীবন, ফেসবুকে লাইক নিয়ে বেঁচে আছে। তাহলে আপনি বলুন ম্যাডাম, স্বপ্নের মানে কি ঘুমিয়ে থাকা দৃশ্য, নাকি যে ইচ্ছে আপনাকে জাগিয়ে রাখে? সবই সময়, সবই সময় জানেন। সময় থাকতে অবহেলা করেছি, এখন তাই আফসোস হয়। কেন আফসোস কেন? সময় যদি আমাদের জন্য অপেক্ষা না করে, তবে সময়ের জন্য আমাদেরও অপেক্ষা করার কোনো মানে হয় না, বুঝলেন? তার মানে আপনি বলছেন এখনো আমাদের সেই ছোট ছোট স্বপ্নগুলো বেঁচে আছে? এখনো গান শুরু করা যাবে নাটকের মাঝখানে এখনো? নিশ্চিত হবে। তবে একটা জিনিস মনে রাখা দরকার। কি কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে আমাদের জীবনের যে প্রত্যেকের প্রশ্নপত্র সবকটা আলাদা এবং উত্তরও আলাদা হবে। অনুকরণীয় জীবনই আমাদের ব্যর্থতা এনে দেয়, ঈর্ষা তৈরি করে, আর তখনই স্বপ্নেরা সবাই উড়ে পালায়। অর্থাৎ ব্যর্থতা বোধের ঊর্ধ্বে উঠতে হবে, তাই তো? সেই ঈগলের মতো। মেঘ করলে সব পাখি নিড়ে ফিরে যায়, কিন্তু ঈগল, ঈগল মেঘের উপরে উঠে বৃষ্টি হওয়া দেখতে থাকে। হ্যাঁ, ঠিক তাই। এই তো, এই তো আপনার ভেতর বৃষ্টি হচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার কপালে এখনো কলেজ স্ট্রিটের বইপাড়া জেঁকে আছে। আপনি ম্যাডাম বেথুনের স্টুডেন্ট ছিলেন, তাই না? গীতবিতানে গান শিখতেন। যৌবনের প্রেমটা চলে গেল শুধু একটুতেই মাথা গরম হয়ে যেত বলে, তাই না? অবিশ্বাস্য। হ্যাঁ, কিন্তু আপনি কি জ্যোতিষী? না মানে দেখুন, মনে হচ্ছে আপনি জাদুকর হতে পারেন। ওসব কিছু নয় ম্যাডাম, আমরা ফেরিওয়ালা, বেরিয়ে পড়েছি। সত্যি, আ- আপনি না খুব ভালো মানুষ। কতদিন পর শক্তির কবিতা মুখে চলে এলো। জানেন, এই মুহূর্তে না রবীন্দ্রনাথের ওই গানটা মনে পড়ছে বড্ড। কোন গানটা ম্যাডাম? গান না আরে একটু। যা, ওই গানটা, হ্যাঁ, করুন না একটু। নিরুদ্দেশ্যে পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই, নাই বা দেখি নিরুদ্দেশের পথিক। বাহ, দারুণ। আমার কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে? মনে হচ্ছে আপনার ভিতরে একটা সরোবরে মাছেদের খেলে বেড়ানোর আয়োজন করছেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, আপনি নিজেই একটা দিঘি হয়ে রয়েছেন দুপুরবেলা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এরকম এরকম মনে হলো কেন? মনে হলো এই কারণেই যে নিরুদ্দেশ্যের দিকে আমাদের ছোট ছোট স্বপ্নগুলির পৌঁছে যাওয়ার ইচ্ছে অনেক দিনের, আজ তারা ডানা পেয়েছে। সেই কারণে দুপুরবেলা দিঘি আর আপনি আমার কাছে একেবারে এক। কোথাও তুলনার অনটন নেই ম্যাডাম। আচ্ছা, এই যে আমরা একটা ভালো সময় কাটাচ্ছি, তাতে আপনার কি লাভ হলো? আপনি কি সত্যি কিছু বেচতে এসেছেন? না মানে আমি নিশ্চয়ই আপনাকে ফেরাবো না। ম্যাডাম, কনসেপ্ট বদলে যাচ্ছে। আচ্ছা এই ধরুন, আহ, আপনি আমার কাস্টমার, তাই তো? হ্যাঁ, কাস্টমার। কাস্টমার কাকে বলে? যে কিনে সেই কাস্টমার। আমরা বলি যে কেনে সে তো কাস্টমার বটেই, কিন্তু যে কিনলো না সেও কাস্টমার, কারণ কালকে সেও কিনতে পারে। দুর্দান্ত বলেছেন তো।
চমৎকার। আর আর আমাদের দেশটায় যারা কেনে তাদেরই তোষামোদ করে বিক্রেতা, অথচ না কেনা মানুষের দিকে যত্ন নেয় না। সেই জন্যই আসলে ব্যবসাটা মার খায়, বুঝলেন? এটাই তো বাঙালির চরিত্র। গুড আইডিয়া। আপনি যথার্থ সেলসম্যান। আচ্ছা, সব সেলসম্যানেরা আপনার মতো নয় কেন? তাহলে বলুন, সবাই কি ডাকঘরের অমল হতে পারে, কিংবা মির্জা কালিব? আচ্ছা, অনেক কথা হলো, এবার বলি, চা খাবেন? না ম্যাডাম, সময় হলো, এবার উঠতে হবে। কিন্তু আপনি কেন এলেন তা তো পরিষ্কার হলো না। বিষয়টি কেমন যেন অর্থহীন। হ্যাঁ, সবকিছুর অর্থ থাকে ঠিকই, তবে খুঁজতে যাওয়া উচিত নয়। মানে? আপনার সময় কিছুটা কথায় কথায় কেটে গেল, এই তো এইটুকুই। একজন ফেরিওয়ালা আপনার স্বপ্নগুলোকে কাছে নিতে পারলো কি? পারলাম আমি? তাহলে তাহলে আবার হারমোনিয়াম, কলেজ স্ট্রিট, কফি হাউস, একাডেমি, ছুটিতে বোলপুর, আর দুপুরবেলায় শক্তির কবিতা। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট চিঠি, ওগুলো জানলা খুলে দিলে ভেতরে আলো এসে পড়ে। কিন্তু আমি যে ভেঙে পড়েছি সংসারের চাপে, দীর্ঘদিন তো কোনো চর্চাই হয়। সুতরাং সব কাজের আগে ভাঙন একটা অবশ্যম্ভাবী ঘটনা। তাহলে আমার ভিতরে নতুন কিছু আসছে বলছেন? আসছে মানে? এসে পড়েছে সেই সব স্বপ্ন। এখন মনে হচ্ছে ঘুমিয়ে দেখা স্বপ্নের চেয়ে। জেগে দেখা স্বপ্নের মূল্য এতদিন বুঝিনি। মানুষের প্রশংসা করুন, হ্যাঁ, প্রাণ খুলে অন্যকে ভালো বলুন, তাহলে নিজের ভেতরে আলোর অভাব হবে না ম্যাডাম। আমাদের আমাদের কবে দেখা হবে ফেরিওয়ালা? আপনি আমার বন্ধু হবেন তো? বন্ধু? হ্যাঁ, বন্ধুতা চাইছি আমি। বেশ, দেখা হবে হয়তো কোনোদিন। তবে তবে কেন? আপনার মোবাইল অ্যাড্রেস? আচ্ছা, আ- আপনি কি ফেসবুকে আছেন? না ম্যাডাম, আমি কোথাও নেই। মানে কোনোভাবেই, মানে সোশ্যাল নেটওয়ার্কে যুক্ত নই। ওসব ভালো লাগে না। আমি আছি অনন্ত মেঘের দুপুরের নৈশব্দে। দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া। ঠিক আসবেন তো? কথা দিলেন? আপনি কি সর্বদা কথা রাখতে পেরেছেন ম্যাডাম? আপনি কি পুরনো গাছের দিকে তাকিয়ে তার গুঁড়িতে হেলান দিয়ে সূর্যাস্ত দেখতে চান না? চাই, তবে সে তো উইকেন্ডে কোথাও দূরে গিয়ে একটা ঘটনা মাত্র। পুরনো গাছ আর পুরনো মানুষদের মধ্যে কোনো প্রভেদ নেই। পুরনো গাছ আমাদের সেই দাদু ঠাকুমার মতো, বিশাল ছায়া, বিশাল একটা নির্জনতা দিয়ে চাপ কমিয়ে দিচ্ছে। বুক ভরে দম নেওয়ার স্পেসটা ক্রমশ। পুরনো মানুষেরা চলে গেলে মনটা খারাপ হয়ে যায়। জানেন, আপনার কথায় বাবার কথা খুব মনে পড়ে গেল। শুধু বাবার কথা? মা চলে গিয়েছেন আগেই। আমি তখন মাস্টার্স করছি কল্যাণী থেকে। তারপরে তারপরে অবশ্য বিয়ে হয়ে গেল। এখানে চলে এলাম। 1 বছরের মধ্যেই অনন্যা এলো। তারপর এর মধ্যে আর কোনো ঘটনা, মানে আর কোনো? অনন্যা স্কুল, এই ফ্ল্যাটে উঠে আসা, দিবাকর অর্থাৎ আমার স্বামীর পদোন্নতি, এই সবের ভিতরে বেমালুম মিলিয়ে গেল আমার নিজস্বতা। অনন্যা অনন্যা এখন বিটেক করছে, ফার্স্ট ইয়ার, পুনেতে রয়েছে। আর শ্বশুর শাশুড়ি? শাশুড়িও গত হলেন বছর 3 আগে। আর দিবাকর তার বাবার সঙ্গে পারিবারিক বোঝাপড়া করে নিল। ওরা 3 ভাই,
ভাগ বাটোয়ারা করার পর তিন ভাইয়ের কারোর কাছেই তিনি এলেন না, নিজে নিজেই চলে গেলেন তীর্থ করতে। তারপর এখন হ্যাঁ, ডিভাইন হোমে রয়েছেন, তাই তো? আচ্ছা, আপনি কি ম্যাজিশিয়ান? কি ব্যাপার বলুন তো? আসলে আন্দাজ আন্দাজ নিয়েই জীবনটা চলছে। মানে আচ্ছা, দিবাকরের বাবার কথা মনে পড়ে না? খুব পরে। সন্ন্যাসী সদৃশ মানুষ, কোনো গোল ছিল না। অনন্যার সবচেয়ে বড় ফ্রেন্ড, ফিলোসফার। আমাকেও খুব ভালোবাসতেন। তো মিস করছেন না ওনাকে? মনে হয় না সেই পুরনো গাছটাকে উঠোন থেকে উপড়ে নিয়ে চলে গেছে? মনে হয় তো। স্যাটারডেতে যখন আমরা যাই ডিভাইন হোমে, উনি কেমন বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন। সেই গাছটার ছায়ায় দাঁড়াতে ইচ্ছে করে না আপনাদের? মনে হচ্ছে না যে গাছের নিচে প্রপিতামহ আর রোদ্দুরে অনন্যা খেলে বেড়াচ্ছে? একটু দূরে একটা পিকনিকের আয়োজন, ছোট্ট দোলনায় আপনি দুলছেন আর পিছন থেকে দোল থেমে গেলেই দিবাকর এসে ঠেলে দিচ্ছেন। এই পুরনো গাছটার ডালে সেই ঝুলে থাকা দোলনাটাকে কি আপনি চিনতে পারছেন ম্যাডাম? পারছি, পারছি, হ্যাঁ পারছি তো। কিন্তু আমি আমি অসহায়। ওদের তিন ভাইয়ের চাপানুতরে আমি ওনাকে নিজের কাছে রাখতে পারিনি, ফেরিওয়ালা। ম্যাডাম, সেই গাছটার নিচে অনন্যার পাঠশালা, এক ঝাঁক পাখি ডাকছে, আপনি গালিবের শায় শোনাচ্ছেন আপনার বন্ধুকে, আর সেই গাছটাই দু কাপ চা নিয়ে সে আদর করে আপনার নাম ধরে ডাকলো। বড় ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে। থাক, ওসব কথা থাক। সরি। বলুন না, আপনার কথা অনেকদিন কেউ শোনেনি, আপনার প্রশংসা অনেকদিন কেউ করেনি, পরিত্যক্ত হয়ে রয়েছেন, তাই এত সংকীর্ণ স্রোত সম্বল হয়েছে নদীটায়। না, এবার এখান থেকে বেরিয়ে আসতেই হবে ম্যাডাম। ম্যাডাম, কাম অন, লুক ফরওয়ার্ড, প্লিজ লুক ফরওয়ার্ড। হবে তো, বেরিয়ে তো আসছি। আমি একটু একটু করে বদলে যাচ্ছি। আবার গান, আবার আড্ডা। আর কি ইচ্ছে বলুন না, আমরা সেই ইচ্ছেটাকে জাগিয়ে দেবো। সেই সব ফেরিওয়ালার সবাই পশকা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি স্বপ্নের ডাঙায়। রাতের কড়া নাড়া শুনতে পাচ্ছেন? খেয়াল করুন, স্বপ্নের ডানায় রাতের কড়া নাড়া শুনতে পাচ্ছেন আপনি? দিবাকর ওর বাবাকে নিজের কাছে রাখলো না বলে আমিও আমার বাবাকে কাছে এনে রাখতে পারিনি, জানেন। জীবনের এই বাস্তব আফসোসটা আমায় কুড়ে কুড়ে খেয়েছে। আমার বাবা হোমে যাননি, যাবেনও না। তবু মনে হয় মনে হয় না এরা যদি এই সংসার একসঙ্গে থাকতো তবে? কি হলো ম্যাডাম, চুপ করে আছেন কেন? বলুন না, বলুন ম্যাডাম, স্বপ্নেরা ডাকছে আপনাকে, স্বপ্নেরা এর ডাকছে চেয়ে তো বড় আপনাকে। স্বপ্ন, এর চেয়ে বড় স্বপ্ন আর কিছুই হতে পারে না। সেই স্বপ্ন স্বপ্ন মানে মানে আমি যেভাবে আপনাকে বোঝালাম, আপনি দিবাকরকে বোঝাতে পারবেন তো? মানে বলতে পারবেন যে আমরা ঘুমিয়ে যা দেখি তা স্বপ্ন নয়, স্বপ্ন হলো আমাদের যা জাগিয়ে রাখে? বলতে পারবেন? পারবো, 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 পারবো ফেরিওয়ালা। তুমি আমার তুমি আমার স্বপ্নের রংগুলো শুদ্ধ করে দিয়েছো। পারবো বন্ধু। মনে হচ্ছে একটা হ্যালুসিনেশন, অথচ একটা চূড়ান্ত স্বপ্ন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি দিবাকরকে এখন যা কিছুই বোঝাতে পারি। বন্ধু যখন বলেইছেন, তখন আপনার জন্য আমারও একটা উপহার রাখা জরুরি। উপহার? উফ, কি আবার এলো বলুন তো? এখন তো কারোর আসার কথাই নয়। দেখুন না, দেখুন, হয়তো কোনো উপহার আমার পক্ষ থেকে। এ কি? বাবা, বাবা তুমি? বাবা, আপনি? এসো এসো এসো, ভেতরে এসো। হঠাৎ তোমরা? মানে এ- এই যে ফেরিওয়ালা, ফেরিওয়ালা,
তোমার স্বপ্ন সফল হয়েছে। আমার জেগে থাকা স্বপ্নের সেই সব পুরনো গাছেরা ফিরে এসেছে। আমার বাবা আর শ্বশুর মশাই দুজনে হঠাৎ একসঙ্গে। আজ আবার আজ আবার গাছে পাখিরা এসে বসেছে। ছায়া পাচ্ছি, দোলনা দেখতে পাচ্ছি। আজ কেমন যেন রবিবার মনে হচ্ছে। আজ ছুটি। ফেরিওয়ালা, আজ আমাদের ছুটি। আজ তোমাকে সঙ্গে নিয়ে আমরা দূরে যেতে চাই। ফেরিওয়ালা, 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 আমি ফেরিওয়ালা। দীন আহমেদ মন্ডল, সাকিন, কুমুদগঞ্জ। সমাজতত্ত্বের উপর গবেষণা করছি বৃদ্ধাশ্রম নিয়ে, আর সেই উদ্দেশ্য সামনে রেখেই এসেছিলাম এখানে। পুরনো গাছকে আবার তার পুরনো মাটিতে ফিরিয়ে দিতে। হ্যাঁ, ফেরিওয়ালা, ফিরিয়ে দিতে। ফেরিওয়ালা, 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 ফেরিওয়ালা। আমার আমার স্বপ্নের কোটরে ছোট চিঠিরা উকি মারছে। তুমি কোথায়? তুমি কোথায় ফেরিওয়ালা? তোমার সবচেয়ে বড় উপহার পেয়ে আমি আমি খুব খুশি। আমি আমি ভীষণ খুশি ফেরিওয়ালা। নমস্কার। বোধহয় অলরেডি 9:30 বাজছে না? এটা একটা অন্যরকম নাটক। জেগে থাকা মানে অনেক পরপর পরপর যেতে পারলে ভালো হতো। আমরা বুঝতেই পারছি যে আমাদের অন্তর্জালে মাঝে মাঝে আটকে যাচ্ছে হয়তো। হুম। এবং মিউজিকটা ঈশ্বরী চেষ্টা একটু করছিল সানি অসুবিধার মধ্যে দিতে। পড়ছি, চেষ্টা করছি। সানিও চেষ্টা করছে। সানি একটু এদিকে হ্যাঁ, দেখো মিউজিকটা দেখি। সম্পূর্ণ আসছিল না। আমার সানি ছিল আমাদের হতে সঙ্গে। আছি অলৌকিক সুদেশ সরকার। সানি, আমরা কি আরেকটা নাটক করবো, না 9:30 তো বেজে গেছে, এখানে বোধহয় থেমে যাওয়া উচিত নাকি? হুম। হ্যাঁ আমার মনে হয় এখানে থেমে গেলে ভালো। জানি না হ্যাঁ, আমাদের দুটো স্বপনদা নাটকই কি থাক। বলছেন। হ্যাঁ, আমি তো তাহলে এখানে কোনো ফিডব্যাক আজকে, ফিডব্যাক তো এইটাই পাচ্ছি না আমরা। মানে আমি জানি না সুদীপ্ত হ্যাঁ ওখানে কোনো পাচ্ছে কিনা। কমেন্টস সুদীপ্ত দেখতে পাচ্ছি না। কমেন্টস এই দুজনের দুজনে কমেন্টস দেখতে পাচ্ছি। দে এটা দাস দুজন পাশাপাশি যদি ওই লিখে সুন্দর। হরিজন্টাল থাকতো হয়তো। হ্যাঁ, মানে সরি, ভার্টিক্যাল থাকলে হয়তো পাওয়া যেত। ওই ঘুরিয়ে হরিজন্টাল হয়েছে বলে সেইভাবে কমেন্টস পাওয়া মুশকিল। হুম, হয়তো তাহলে কমেন্টস দিচ্ছে আজকে না। অনুষ্ঠান শেষ করছি এখানে। হ্যাঁ, আপনাদের অসংখ্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, এবং অসংখ্য আশা করি ধন্যবাদ। ওনারা আরো ভালো করে স্ট্রিম ইয়ার্ডে করে করবেন, তাহলে আমরা সবাই মিলে আরো একদম একসঙ্গে সুন্দর করে আসতে পারবো। সব শিল্পীদের সুবিধে হবে যদি আপনারা স্ট্রিম ইয়ার্ড থেকে লিংক পাঠান, তাহলে আমাদের সকলের পক্ষে সেটা সুবিধে হবে। আর সাহিত্যের প্রাঙ্গণে সংস্কৃতির অঙ্গনে গ্রুপকে জানাই আন্তরিক শুভেচ্ছা আবার। শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। অভিনন্দন, ভালোবাসা, এবং আমাদের অনেক সকলে ভালো থাকুন। পরিচিত মানুষরা পরপর এখানে করছে। হ্যাঁ, একটু আগেই সন্ধেবেলা রঞ্জনার ছিল আহ হুম। একটু যান্ত্রিক গোলযোগের প্রবলেম ওকে ফেস করতে হয়েছে। খুব খারাপই লাগছে কারণ আমিও কিন্তু অভিব্যক্তির একজন, তাদের সঙ্গে আমি রঞ্জনাদির নাটক তো হ্যাঁ করেইছি সবচেয়ে বেশি, করিও এখনো। ঠিকই। এবং এখন সুদীপ্ত অভিব্যক্তি আবার আমাদের সুদীপ্তা নিয়ে কাছের এলো দল। কথাশ্রুতি। হ্যাঁ, খুব ভালো লাগলো, কারণ কথাশ্রুতির সঙ্গে পরপর পরপর করে যাচ্ছি ওদের সঙ্গেও। হুম। এর ঠিক আগে আছে, আমাদের অনেক বন্ধু নমস্কার বান্ধব এটা করছে। নমস্কার, সবাইকে। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ ঠিক থাকবেন, আছে, এবং আগাম ভালো নতুন থাকবেন, বছরের সুস্থ থাকবেন। নতুন বছরে যাতে আমরা একসঙ্গে আগাম মিলিত হতে পারি, শুভেচ্ছা। সাক্ষাৎ হতে পারে, সেইটা যেন আমরা সবাই একদম কামনা করি। এবং আমাদের এই অতিমারি যেন আমাদের এখান থেকে সম্পূর্ণ চলে যায়, এবং আমরা সবাই নিরাময় হয়ে সুস্থ জীবন যাপন করতে পারি। অশেষ ঠিক ধন্যবাদ। তাই, একদমই তাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, নমস্কার। এবার সুইচটা যদি না কাটে আমি বেরোতে পারবো না।